ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসি A3 এবং ডিএসসি A4 এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমরা এই শেষ মুহূর্তে অর্থাৎ যে 1 মাসের মতো তোমাদের কাছে টাইম আছে, সেই টাইমটা কিভাবে ভালো করে কাজে লাগাবে অর্থাৎ কিভাবে এই পেপারগুলো তৈরি করবে সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। বিশেষ করে তোমাদের ডিএসসি A3 পেপারটা ডিএসসি A4 পেপারের তুলনায় অনেক বেশি কঠিন আছে। কেন কঠিন আছে সেটা নিয়েও আলোচনা করব। তবে বলে রাখি, ডিএসসি A3 পেপারে কেন কঠিন বলছি, তোমাদের যখন আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশনটা আলোচনা করব তখন দেখবে সাজেশনে আমি রেখেছি কি 2023 সাল, 2022 সাল এবং 2021 সাল এই 3টে সালের প্রশ্নপত্র আমি সাজেশনের মধ্যে রেখেছি। এবং সাধারণত কি হয়ে থাকে যে 2023 সাল তো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে কি হবে 2023 সালের অনেক প্রশ্ন 2021 সাল থেকে রিপিট আসার কথা, একটা প্রশ্নও রিপিট আসার কথা। কিন্তু এখানে যে বিষয় ভয়ের যে কারণ সেটা হচ্ছে একটাই, যে কোনো প্রশ্ন কিন্তু কোনোবার রিপিট হয়নি ডিএসসি A3 পেপারের থেকে। তাহলে তোমাদের এখানে করণীয় কি, অর্থাৎ তোমরা কি ভয় পাবে যে এই পেপারটা কিভাবে পড়বো? তোমাদের বলে রাখি যে তোমরা কিন্তু এই সিলেবাসের শেষবারের জন্য পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ সিবিসিএস সিলেবাস কিন্তু এবারেই শেষ। তাই তোমাদের কোয়েশ্চেন পেপার অনেকটা সহজ হবে এবং আমি তোমাদের সাজেশানে বলেছি, অর্থাৎ স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি দেখাচ্ছি, সেখানে আমি বলেছি কোন প্রশ্নগুলো তোমাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ সেগুলোও বলা আছে। ভালো করে মনোযোগ সহকারে শুনবে এবং যেভাবে তোমাদের করতে বলেছি সেভাবে করো, অতি অবশ্যই তোমাদের কিন্তু ভালো নম্বর পেয়ে এই পেপারের ওপর পাস করে যাবে। এবং তোমাদের যাদের ডিএসসি A4 পেপার আছে তোমাদের চিন্তার একদমই কারণ নেই, তোমাদের একদম ইজি পেপার। তোমরা সাজেশন দেখো, তোমাদের খুব সংক্ষিপ্ত সাজেশন করা হয়েছে এবং তোমরা কিন্তু এই সাজেশন থেকে 100% বেশি প্রশ্ন কমন পাবে। এবার তোমরা ডিএসসি A3 এবং ডিএসসি A4 এই দুটি পেপারের সাজেশন তোমরা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছিল এবং এখনও সেটা চলছে, তবে আমাদের কিন্তু পেড ব্যাচে আর অ্যাডমিশন হচ্ছে না। তোমরা যদি কেউ এই পেপারগুলির স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করে যে কোনো পেপারের তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা এবারে এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশান দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। প্রথমে তোমরা ডিএসসি A3 পেপারের সাজেশানটা দেখো, যেটা পাবলিক পলিসি ইন ইন্ডিয়া আছে, এই পেপারের সাজেশানটা তোমরা দেখে নাও। প্রথমেই দেখো 15 মার্কসের প্রশ্ন যেগুলো তোমাদের তৈরি করতে হবে। এখানে আমি তোমাদের টোটাল 3 বছরের অর্থাৎ 3 বছরের প্রশ্ন এখানে তুলে দিয়েছি। তার মধ্যে তোমরা জানো যে তোমরা যারা 2025 সালে পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য 2023-এর প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। তবে একটা জিনিস তোমরা খেয়াল করো যে এখানে 23-এর প্রশ্ন আছে, 22-এর প্রশ্ন আছে এবং 21-এরও প্রশ্ন আছে, অর্থাৎ এখানে 6টা প্রশ্নই আছে। এখানে কোনো প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে না, এই জন্য এই পেপারটা আমি তোমাদের একটু কঠিন বলেছি। প্রথমে কঠিন কী জন্য বলেছি, কারণটা হচ্ছে এই যে এখানে প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে না। তবে তোমাদের ভয় পাওয়ার কারণ নেই, তোমরা হচ্ছে এই সিলেবাসের শেষ ব্যাচ, অর্থাৎ এরপরে নতুন সিলেবাসে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে। তোমাদের সিবিসিএস সিলেবাস এখানেই শেষ হয়ে যাচ্ছে, তাই তোমাদের প্রশ্নপত্র সহজ হবে এবং তোমরা যদি এই 6টা প্রশ্ন তৈরি করে নাও, এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন অবশ্যই একটা 15 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে। তবে তোমরা যদি বলো স্যার ইম্পর্টেন্ট কী আছে এখান থেকে, তখন তোমাদের বলবো ইম্পর্টেন্ট হচ্ছে 2023 সাল, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 2023 সাল। এবং এছাড়া এই যে জননীতির বিশ্লেষণ কি, জননীতি বিশ্লেষণ প্রক্রিয়া বর্ণনা করো, এই যে প্রশ্নটা অনেক কলেজে টিউটোরিয়াল বা ইন্টারনালে এই প্রশ্নটা দিচ্ছে, ঠিক আছে? এই প্রশ্নটা অনেক কলেজে টিউটোরিয়াল বা তোমাদের ইন্টারনালে দিচ্ছে, তাহলে এই প্রশ্নটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট আছে। এবং এছাড়া তোমাদের 2023 সালের প্রশ্ন অতি অবশ্যই দেখতে হবে, এই প্রশ্নটাও অনেক কলেজে টিউটোরিয়াল বা ইন্টারনালে দিচ্ছে। এবার প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, জননীতি পর্যালোচনার ক্ষেত্রে চার্লস লিন্ডব্লম প্রদত্ত মডেল এর গুরুত্ব আলোচনা করো। তারপর জননীতির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট আছে জননীতির
প্রণয়ন বলতে কি বোঝো? জননীতি প্রণয়নে বিভিন্ন কারকের ভূমিকা আলোচনা করো। নেক্সট আছে নয়া উদারনীতিবাদের প্রেক্ষাপটে জননীতির গুরুত্ব বিশ্লেষণ করো। নেক্সট জননীতির বিশ্লেষণ কি? জননীতির বিশ্লেষণ প্রক্রিয়া বর্ণনা করো। নেক্সট আছে রাষ্ট্রের কল্যাণমুখী তত্ত্বের পরিপ্রেক্ষিতে জননীতির গুরুত্ব আলোচনা করো। এই হচ্ছে তোমাদের এটা মডিউল 1 গেল। এবার মডিউল 2 দেখো। মডিউল 2 এ এই প্রশ্নটা, এই যে মনরেগা আছে, ঠিক আছে, গান্ধীজির যে মানে কনসেপ্ট এই মনরেগা, এই প্রশ্নটা এখান থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা দেখেছো যে তোমাদের বিভিন্ন কলেজে ইন্টারনাল বা টিউটোরিয়ালে কিন্তু এই মনরেগা প্রশ্নটা এবারে দেওয়া হচ্ছে। এই প্রশ্নটার উপরে কিন্তু বেশি গুরুত্ব তোমরা দাও, ঠিক আছে। এছাড়া তোমরা দেখো এখানেও কিন্তু কোনো প্রশ্ন রিপিট হয়নি, মনরেগার ওপর গুরুত্ব দেবে। এছাড়া 23-এর আরও একটা প্রশ্ন এখানে আছে যে ভারতের জননীতি প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন সামাজিক আন্দোলনের ভূমিকা আলোচনা করো। তারপরে গ্রামীণ ভারতের অর্থনৈতিক উন্নয়নের প্রশ্নে মনরেগার প্রকল্পের ভূমিকা মূল্যায়ন করো। এছাড়া তোমাদের দেখো যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, ভারতে নীতি প্রণয়নে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলির ভূমিকা। তারপর হচ্ছে ভারতের স্বাস্থ্যক্ষেত্রের নীতি রূপায়ণের সরকারি বেসরকারি মডেলের ভূমিকা মূল্যায়ন করো। এছাড়া আছে তুমি কি মনে করো জনকেন্দ্রিক নীতি প্রণয়নে সামাজিক আন্দোলন বিশেষ ভূমিকা পালন করতে পারে। আরেকটা হচ্ছে ভারত রাষ্ট্রের নীতি প্রণয়নে ক্ষমতার ক্ষেত্রে উদারীকরণের প্রভাব ব্যাখ্যা করো। এই হচ্ছে তোমাদের 15 মার্কসের প্রশ্ন। এবার 10 মার্কসের জন্য তোমরা যেগুলো তৈরি করবে দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই, তোমাদের জন্য তো অনলাইন কোচিং ক্লাস আমাদের চলছিল, এখনও চলছে, তবে বর্তমানে এখন আর কিন্তু অ্যাডমিশন নেওয়া যাবে না। তোমরা যদি কেউ মানে আমার থেকে সাপোর্ট নিতে চাও বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা এই নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এই তোমাদের যে 6 সেমিস্টারের পেপারগুলো আছে, কোনো পেপারে যদি তোমাদের কোনো মানে সাপোর্ট দরকার হয় বা কোনো স্টাডি মেটেরিয়াল দরকার হয়, সেক্ষেত্রে তোমরা এই নিচের নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারো, ঠিক আছে। এবারে দেখো 10 নম্বরের প্রশ্ন নীতিচক্রের অর্থ ব্যাখ্যা করো। যথাযথ উদাহরণ সহযোগে জননীতির প্রকারভেদ আলোচনা করো। নেক্সট জননীতি মূল্যায়নের বিভিন্ন পদ্ধতি আলোচনা করো। নেক্সট জননীতি রূপায়ণের বাধাসমূহ বিশ্লেষণ করো। নেক্সট জননীতি বিশ্লেষণ ও রাজনীতির অবিচ্ছেদ্য বিবৃতিটি ব্যাখ্যা করো। নেক্সট জননীতি পরিসরে গণমাধ্যম কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আলোচনা করো। এখানেও কোনো প্রশ্ন রিপিট হয়নি। তবে তোমাদের 10 মার্কসের ক্ষেত্রে বলবো, ক্যালকাটা ইউনিভার্সিটি কি করে, চায় 100 শব্দের মধ্যে গুছিয়ে তোমরা উত্তরগুলো 10 নম্বরের প্রশ্নে লেখো। সেক্ষেত্রে এই 6টা প্রশ্নই তোমরা তৈরি করে নেবে। 6টা প্রশ্নের উত্তর যদি ঠিকঠাকভাবে লেখো, তাহলে সেটা 5 পেজ, খুব জোর 5 পেজ বা 4 পেজের মধ্যে এসে যাচ্ছে। তো 4-5 পেজ তোমরা আশা করি পড়ে মানে মুখস্থ রাখতে পারবে বা মনে রাখতে পারবে, ঠিক আছে। তাহলে এ কটা প্রশ্ন কিন্তু বাদ দিলে চলবে না এখানে। এবারে মডিউল 2 দেখো ভারতীয় জননীতির কাঠামো রচনার ক্ষেত্রে জওহরলাল নেহরুর মতাদর্শ এবং দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করো। নেক্সট নয়া ভারত সাক্ষরতা কর্মসূচির মূল লক্ষ্যগুলি আলোচনা করো। নেক্সট ভারতের গ্রামীণ উন্নয়নে অসরকারি সংগঠনগুলির ভূমিকা বিশ্লেষণ করো। নীতি আয়োগের গঠন ও কার্যাবলী আলোচনা করো, ঠিক আছে। এই একটা প্রশ্ন, এই নীতি আয়োগ, এটাও কিন্তু তোমরা 15 মার্কসের জন্য তৈরি করতে পারো এবারে, কারণ নীতি আয়োগটাও বিভিন্ন কলেজে কিন্তু ইন্টারনাল বা টিউটোরিয়ালে দেওয়া হচ্ছে, ঠিক আছে। অনেক স্টুডেন্ট আমার কাছে তো পড়ে অনলাইন অফলাইন করে, সেই জন্য আমি মানে বিভিন্ন কলেজের ব্যাপারটা জানতে পারি যে বিভিন্ন কলেজে ইন্টারনাল বা টিউটোরিয়ালে কী প্রশ্ন দেওয়া হচ্ছে বা ক্যালকাটা ইউনিভার্সিটি কেমন প্রশ্ন করতে পারে, তার একটা অনুমান আর কি পাওয়া যায়, ঠিক আছে। তারপরের প্রশ্ন আছে ভারতের দারিদ্র্য দূরীকরণ নীতির গ্রহণ গুরুত্বপূর্ণ কেন, তা ব্যাখ্যা করো। নেক্সট 1991 সালে গৃহীত ভারতের বিলগ্নীকরণ নীতি আলোচনা করো। এবারে দেখো যেটা তোমাদের ডিএসসি A4 পেপার আছে, আন্ডারস্ট্যান্ডিং গ্লোবাল পলিটিক্স, এই পেপারটা তুলনামূলকভাবে সহজ পেপার। আমি বলছি কেন বলছি সেটাও তোমরা এখনই বুঝতে পারবে, সাজেশনটা আলোচনা করি। প্রথমে দেখো 15 মার্কসের প্রশ্ন যেগুলো তোমাদের তৈরি করতে হবে মডিউল 1 থেকে। দেখো প্রথম প্রশ্ন, সপ্তদশ শতাব্দী থেকে একবিংশ শতাব্দী পর্যন্ত জাতিরাষ্ট্র ব্যবস্থায় সার্বভৌমিকতার ধারণাটি বিবৃত করো। ইউরোপ, এশিয়া ও আফ্রিকার আঞ্চলিক অন্তঃরাষ্ট্রীয় সংগঠনগুলি কিভাবে বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করছে উদাহরণসহ ব্যাখ্যা করো। তারপরে ইউরোপীয় ইউনিয়নের গঠনতন্ত্রের বিবর্তনের মধ্যে দিয়ে জাতিরাষ্ট্র ব্যবস্থার যে পরীক্ষা
চলছে তা আলোচনা করো। এবার এখানে একটা প্রশ্ন দেখো, 22-এর প্রশ্ন কি হচ্ছে দেখো, 22-এর প্রশ্ন কিন্তু 24-এ রিপিট হচ্ছে। এই কারণে তোমাদের এখানে আমি সহজ বলছি, কারণ কি জানো তো, এই যে দুটো প্রশ্ন আছে 23-এর প্রশ্ন, এই দুটো প্রশ্ন যদি ভালো করে যাও, এখানে একটা প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। 90% চান্স আছে যে একটা প্রশ্ন কিন্তু রিপিট হতে পারে এই দুটো প্রশ্নের মধ্যে থেকে। তা প্রথম দুটো প্রশ্ন অর্থাৎ 2023 সালটাই তোমরা যদি করো, তাহলে আশা করি তোমরা 50% বা 60% প্রশ্নই 2023 সাল থেকেই কমন পেয়ে যাবে এই পেপারটা, অর্থাৎ ডিএসসি A4 পেপারে, ডিএসসি A4 পেপারে যে পেপারটা তোমাদের নাম আছে দেখো, পেপারটার নাম হচ্ছে গ্লোবাল পলিটিক্স, আন্ডারস্ট্যান্ডিং গ্লোবাল পলিটিক্স। ঠিক আছে, এবার বাকি প্রশ্নগুলো তোমরা দেখে রাখতে পারো, কারণ 6 সেমিস্টারে পড়ছো, তোমরা রিস্ক নিও না। ঠিক আছে, আমি তোমাদের বলবো রিস্ক নিও না, কারণ এর ওপর তোমাদের গ্র্যাজুয়েশনের কিন্তু সার্টিফিকেটটা অর্থাৎ ডিগ্রিটা কিন্তু নির্ভর করছে, এবং পরবর্তীকালে অনেকে মাস্টার্সে অ্যাডমিশন নিতে চাইছো, কোনো সাপ্লি এসে গেলে সেটা কিন্তু সম্ভব হবে না, তাই রিস্ক নেওয়ার কিন্তু দরকার নেই। ঠিক আছে, তবে রিস্ক নেওয়ার দরকার নেই বলতে এই প্রশ্নগুলো কি করতে হবে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলছি সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে পড়তে হবে, এবং সেগুলো খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে, টাইম ধরে লিখতে হবে, যে এগুলো যেন পরীক্ষায় দেখলেই আমি সঙ্গে সঙ্গে খুব ভালো করে সুন্দর করে গুছিয়ে লিখতে পারি, যাতে নম্বরটা আমার কিন্তু অনেকটা বেশি এসে যায়। এবার পরের প্রশ্ন দেখো, ইউরোপীয় ইউনিয়নের গঠনতন্ত্রের বিবর্তনের মধ্যে দিয়ে জাতিরাষ্ট্র ব্যবস্থার যে পরীক্ষা চলছে তা আলোচনা করো। এবার পরের প্রশ্ন আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্বে উন্নয়নশীল রাষ্ট্রের অর্থনীতির ওপর ব্রেটন উডস প্রতিষ্ঠানগুলির প্রভাব বিশ্লেষণ করো। এই ব্রেটন উডস কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও বিভিন্ন কলেজে ইন্টারনাল বা টিউটোরিয়ালে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, প্রচলিত সার্বভৌম রাষ্ট্র ব্যবস্থায় বহুজাতিক অর্থনৈতিক সংস্থাগুলি কিভাবে চ্যালেঞ্জের সৃষ্টি করেছে উদাহরণ সহ আলোচনা করো। এবারে মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে প্রথম দুটো তো মোস্ট ইম্পর্টেন্ট, 2023-এর প্রশ্ন। বিশ্বায়নের যুগে বিশ্ব রাজনীতিতে পরিচিতি ও সংস্কৃতি কিভাবে গুরুত্বপূর্ণ নির্ণায়ক হয়ে উঠেছে উদাহরণ সহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে, জলবায়ুর পরিবর্তন, দারিদ্র্য এবং বিশ্ব রাজনীতির মধ্যেকার যোগসূত্র বিশ্লেষণ করো। এবারে এখানে দেখো 2022-এর দুটো প্রশ্নই 2024-এ রিপিট এলো, এই জন্য বলছি যে এই পেপারটা কিন্তু তুলনামূলকভাবে অনেক সহজ আছে। ঠিক আছে, তারপর দেখো, বিশ্ব রাজনীতিতে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মূল প্রভাব সম্পর্কে আলোচনা করো, এবং জাতিপুঞ্জের সহস্রাব্দ সম্মেলনে এই সমস্যার সমাধানে কি সংকল্প গৃহীত হয়েছে। জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য এবং বিশ্ব রাজনীতির মধ্যে যোগসূত্র ব্যাখ্যা করো। এই প্রশ্নটা দেখো, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য এবং বিশ্ব রাজনীতির মধ্যে যোগসূত্র, এখানে কিন্তু এই প্রশ্নটা আমি দুবার লিখেছি বলে এখানে টোটাল তোমাদের প্রশ্ন সংখ্যা দাঁড়াচ্ছে কত, এখানে টোটাল প্রশ্ন সংখ্যা দাঁড়াচ্ছে 3টে। মডিউল 2-তে 3টে প্রশ্ন সংখ্যা আছে, 3টে প্রশ্ন করলে তোমরা 100% কমন এখান থেকে পাবে, এবং প্রথম দুটো করলেই তোমরা একটা কমন পেয়ে যাবে, এটুকু নিশ্চিত থাকতে পারো। এবারে 10 মার্কসের প্রশ্নগুলো তোমাদের আলোচনা করে দেব। তার আগে যে বিষয়টা একটু বলার আছে, এটা ডিএসসিসি 4 পেপার, অনেকে তো ডিএসসিসি 3টা দেখে স্কিপ করে যাবে, 4টা আবার অনেকে দেখবে। 4এও বলে দিই যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছিল, সেটা এখনও চলছে, এবং তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো, কারণ আমাদের তো পেইড ব্যাচে অ্যাডমিশন আর সম্ভব নয়, কারণ তোমাদের পরীক্ষার একটা মাসের মতো বাকি আছে। জানো তোমরা যে তোমাদের 20 তারিখ থেকে পরীক্ষা, জুনের 20 তারিখের পরেই তোমাদের পরীক্ষা শুরু হবে, সেক্ষেত্রে আর পেড ব্যাচে অ্যাডমিশন নেওয়া সম্ভব নয়। তবে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, আমাদের পেড গ্রুপেও অ্যাড হয়ে যেতে পারো স্টাডি মেটেরিয়াল পারচেস করে। দেখে নাও এখন 10 মার্কসের প্রশ্নগুলো দেখো। 10 মার্কসের প্রশ্ন এখানে খুব কম দেওয়া আছে, কোনো প্রশ্ন বাদ দেবে না, কারণ একটা মডিউল তোমাকে 4 পেজ 5 পেজ করে পড়তে হচ্ছে। 4 পেজ 5 পেজ পড়ে মনে রাখা, লিখে দেওয়া একটা 6 সেমিস্টারের স্টুডেন্টের পক্ষে সেটা কিছুই নয়, সেটা একদম মামুলি ব্যাপার বলতে পারো। ঠিক আছে, দেখে নাও, এখানে দেখে নাও, প্রচলিত সার্বভৌম রাষ্ট্র ব্যবস্থায় অরাষ্ট্রীয় রাজনৈতিক কারকের চ্যালেঞ্জগুলি সংক্ষেপে লেখো। তারপরে আছে সমকালীন বিশ্ব রাজনীতিতে বিশ্ব বাণিজ্য সংস্থার তাৎপর্য ব্যাখ্যা করো। এই যে দুটো প্রশ্ন 23 সালের মোস্ট ইম্পর্টেন্ট, এখানেও দেখো 22-এর একটা প্রশ্ন কিন্তু 24-এর রিপিট এসেছিল। পরের প্রশ্ন দেখো, বর্তমান বিশ্বে বহুজাতিক অর্থনৈতিক কারক সমূহের রাজনৈতিক তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, আধুনিক জাতিরাষ্ট্র ব্যবস্থার বিবর্তন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, আন্তর্জাতিক সম্পর্কে বিশ্ব বাণিজ্য সংস্থার ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো। এবারে
মডিউল 2 দেখো, মডিউল 2 থেকে যেগুলো করতে হবে, মডিউল 2 এ আমি আবারও বলছি এই পেপারটাই তোমাদের 2023 সালের প্রশ্ন থেকেই 50-60% প্রশ্ন কমন পেয়ে যাবে, 60% প্রশ্ন কমন পেয়ে যাবে, 50 ছাড়ো 60% প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। এবারে দেখো 2023 সালের দুটো প্রশ্ন এখানে দেখে নাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সংঘাতের পরিবর্তিত প্রকৃতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে দেখো, উন্নয়নশীল রাষ্ট্রে বিশ্ব পুরো সমাজ এর ভূমিকা সীমাবদ্ধতাগুলি উদাহরণ সহ বিশ্লেষণ করো। এবার দেখো 22-এর প্রশ্ন একটা 24-এ রিপিট হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবারে দেখো বাকি প্রশ্ন দেখো, বিশ্ব উষ্ণায়ন ও উত্তর দক্ষিণ সংলাপ সহযোগিতা না সংঘর্ষের ব্যাখ্যা করো। তারপর এই প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর ঠান্ডা যুদ্ধের পর্বে সংঘাতের পরিবর্তিত প্রকৃতি সম্পর্কে উদাহরণসহ আলোচনা। বিশ্ব পুরো সমাজের কি শুধু ধারণা না বাস্তব, আলোচনা করো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান। এগুলো তোমরা করো এবং নিশ্চিন্ত থাকো। তবে পরীক্ষা এসে গিয়েছে, যত তাড়াতাড়ি পারো প্রশ্নের উত্তরগুলো কিন্তু রেডি করে নাও। আর যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলেছে সেগুলো কি করতে হবে, খাতায় লিখে নিতে হবে। অর্থাৎ তুমি মুখস্থ করে একটা টাইম ধরে, একদম ঘড়িতে টাইম ধরে তোমাকে কিন্তু লিখে নিতে হবে, ঠিক আছে।